হারান্দার চায়ের দোকানের আসর সেদিন বেশ জমে উঠেছিল। তখন প্রায় সন্ধ্যা 7টা। অনিল, বিমল, যতীন, হাবুল এবং আমাদের সবার প্রিয় ধীরেন্দা মিলে তখন ভাগ্য গণনা বা জ্যোতিষ চর্চা নিয়ে আলোচনা করছি। যথারীতি অনিল এসব বিষয়ে বেফাস কথা বলার মাস্টার। হঠাৎ করে চায়ের ভারের তলানিটুকুতে শুরুত করে একটা টান দিয়ে বললে, ধের তোর এইসব জ্যোতিষ তন্ত্রমন্ত্র ভুলভাল বিশ্বাস করিস কেন যে বাপু, এটা বুঝি না। এইসব হলো বুঝলো কি, লোককে ঠকিয়ে পয়সা কামানো ধান্দার কিচ্ছু না। হ্যাঁ, তুই সব জানিস, সব কথায় জ্ঞান কম দে। তো সব কিছুতে হেয়ালি করাটা একটা হয়ে দাঁড়িয়েছে, তাই না? হ্যাঁ, আর তোরা সব জ্ঞানী পুরুষ। এই তো সেদিন পাড়া এক সাধু এসে রমেনের বাপের হাত দেখে বললে, তোমার বিরাট আয়ু, কমপক্ষে 80-90 বছর বাঁচবে, তোমার ব্যবসায় আরো উন্নতি হবে বলে 200 টাকা নিয়ে এক মাদুলি নাকি ওই কিছাই দিয়ে গেলে। সাধু বাবা তো টাকা নিয়ে হাওয়া। এদিকে 2 দিন পরে গাছের থেকে ডাব পাড়তে গিয়ে বেচারা রমেনের বাপ মরে গেল। তবে সে বুঝলো কি নয় তো কি? দূর, তোর সাথে তর্ক করে লাভ নেই, যত সব। আরে থামো তো তোমরা বাপু, এমন একটা সুন্দর সন্ধ্যায় মেজাজটা নষ্ট করো না। হারান, আমার জন্য আর 1 কাপ চা দে তো। আর শোন, লিকার বেশি দিস। অনেকেই হয়তো জানেন ইনি হচ্ছেন আমাদের ধীরেন্দা, পুরো নাম ধীরেন্দ্রনাথ দস্তিদার। তার বয়স প্রায় 62-র কাছাকাছি। তবে দেখলে একেবারে বোঝার উপায় নেই। দেখলে লাগবে যেন 40-45 বছরের চনমনে ভদ্রলোক। রীতিমতন রোজ সকালে প্রাণায়াম, যোগা ইত্যাদি করে থাকেন। তার বিষয় একটু বলি। দীর্ঘ 30 বছর চাকরি করেছেন বিভিন্ন রকমের এবং বিভিন্ন জায়গায়। বলতে গেলে প্রায় 50 ভাগ ভারতবর্ষ ঘুরে ফেলেছেন শুধু চাকরির সুবাদে। রিটায়ার করার পর এসে বাসা কিনেছেন আমাদের শিমুলতলা গ্রামে। তার এক বিশেষ ক্ষমতা আছে, যেটা হলো তার অদ্ভুত গল্প বলার ক্ষমতা। একদল মানুষকে যেন একটা অন্য জগতে নিয়ে চলে যেতে পারেন তার গল্প বলার ক্ষমতার দ্বারা। ঠিক সন্ধে 6টা বাজতে না বাজতেই ঘরে আর মন টেকে না। এবার অনিল বলল, তা আচ্ছা ধীরেন্দা, তুমি এসবে বিশ্বাস করো? মানে তন্ত্র মন্ত্র, জাদু, হাত দেখা, এইসব আর কি? ধীরেন্দা একটা সিগারেট ধরিয়ে তাতে একটা ছোট্ট টান দিয়ে বলল, করি। তবে এই করার পেছনেও একটা ঘটনা আছে। নইলে এই ঘটনার আগে অবধি আমিও আমাদের অনিলের মতো এসব বিশ্বাস করতুম না। তাহলে আজ সেই ঘটনাটাই বলুন না হয়। ধীরেন্দা সিগারেটের দগ্ধাবশেষটা পাশের ঝোপে টুক করে ফেলে দিয়ে জমিয়ে বসল। ইতিমধ্যেই হারান্দার চায়ের দোকানের খদ্দেরের ভিড় পাতলা হয়ে এসেছে। সেও আমাদের কাছাকাছি এসে বসল। আমরা সবাই উৎসুক দৃষ্টিতে নতুন একটা গল্পের আশায় ধীরেন্দার মুখের দিকে চেয়ে বসে আছি। ধীরেন্দা বলতে শুরু করল, বেশ, শোনো তবে। তোমাদের তো আগেও বলেছি, আমি তখন চাকরির ফিকিরে বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। একদিন বর্ধমান স্টেশনে বসে আছি, সেখানে এক ফার্টিলাইজার কোম্পানিতে কেরানির চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ তেমন জুতের হলো না। স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। শিয়ালদায় তখন মেস বাড়িতে ভাড়া থাকি। এমন সময় কাঁধে কে এক চাপড় মেরে বললে, আরে ধীরু, কি ব্যাপার এখানে? চিনতে পারছো? আমি যোগু মামা। জগেন মামা আমার মায়ের দূর সম্পর্কের কিরকম ভাই। ছোট থাকতে এদের বাড়িতে বেশ কয়েকবার গেছি। আমি বড় হলেই নিয়ে আমাদের বাড়ি গোটা কয়েকবার এসেছেন। তবে বেশ কয়েক বছর আগে শুনেছিলাম তিনি নাকি বাড়ি ঘর ছেড়ে সাধু সন্ন্যাসী হয়েছেন। তারপর তার সাথে আর দেখা হয়নি। আজ এই দেখা। অনেকদিন পর মামাকে দেখে বেশ খুশি হলাম। বললাম, আরে মামা, কেমন আছো? শুনেছিলাম তুমি নাকি বাড়ি ছেড়েছো, সাধু না কি হয়ে গেছো? আরে ধ্যাত পাগল, সাধু বললে কি সাধু হওয়া যায়? কত ঘুরলাম বিভিন্ন তীর্থে, কত সাধু সন্ন্যাসী দেখলাম, কিন্তু বেশিরভাগই সব ভণ্ড। শুধু মানুষকে বোকা বানিয়ে লুটার ধান্দা। তবে একজন মহারাজের সাক্ষাৎ পেয়েছিলাম, বুঝলে কিনা? তার থেকে টুকটাক শিখেছি আর কি।
আর তবে উনি বললেন আমার দ্বারা এসব বেশি হবে না, বাড়ি ফিরে যেতে বললেন, বুঝলে কিনা। আমিও বেশি জোড়াজুড়ি না করেই চলে এলাম। তারপর এখনই ঘুরে ঘুরে বেড়াই, টুকটাক গণৎকারি করি, তাতে 2 পয়সা লাভ হয়, ওতেই চলছে আর কি। আমিও একেবারে সাধু না। তাহা বেশ, তো এখন কোথায় থাকো? এইখানেই, আরে স্টেশন থেকে বেরিয়ে সোজা ঝিলের দিকে যাওয়ার রাস্তা ধরে গেলে 5-7 মিনিট লাগবে। তা তুই এখানে কি করছিস? আর মা বাবা কেমন আছে? ভালো আছে মামা। আমি এখানে ওই JN ফার্টিলাইজার কোম্পানিতে কেরানির ইন্টারভিউ দিতে এসেছিলাম। কাগজে ওদের বিজ্ঞাপন বেরিয়েছিল। ও আচ্ছা, তবে এখানে তোর চাকরি হবে না বাবা। সে তো বুঝতেই পারছি, ইন্টারভিউটা খুব একটা ভালো হয়নি। তবে তুমি জানলে কি করে? ও আমি একটু আধটু বুঝতে পারি, বুঝলি না। 1-2 মাস তোর একটু টানাটানি যাবে, তবে 3 মাসের মাথায় তুই একটা চাকরি পাবি, বুঝলি কি না। তবে তবে কি মামা? না কিছু না। আচ্ছা বাবা, তোকে একটা জিনিস দেব, তুই সেটা তোর কাছে রাখবি। কি মামা? সে বলবো, কিন্তু কথা দে সেটা তুই রাখবি। আচ্ছা বেশ, রাখবো, কিন্তু কি বলো না। মামা তার কাঁধে ঝোলানো একটা কাপড়ের ঝোলার ভেতর থেকে কি একটা লাল শালুতে মোড়া বের করলো। শালুটা খুলতে খুলতে বলল, শোন ধীরু, তুই এসবে বিশ্বাস করিস না আমি জানি, কিন্তু এটা তোর সবসময় রক্ষা করবে, বুঝলি কিনা। কখনো এটা নিজের কাজ ছাড়া করবি না। হ্যাঁ, বলে একটা ছোট্ট পয়সার মতো দেখতে কিছু একটা আমায় দিল। হাতে নিয়ে দেখলাম সেটা ঠিক পয়সা নয়, একটা তামার চাকতি, তবে পয়সার মাপেরই। তার উপর এক পাশে আঁকা একটা স্বস্তিক চিহ্ন, আর অপর পাশে আঁকা 2 হাত একত্র করে একটি অদ্ভুত মুদ্রা। আমায় জিনিসটা দিয়ে মামা এতটাই বিনতি করতে লাগলেন যে না বলতে পারলাম না। আর জিনিসটাও আমার একেবারে মন্দ লাগেনি। প্রাচীন কোনো মুদ্রা ভেবে সেটিকে আমার মানিব্যাগে খুচরো রাখার পকেটটায় পুরে নিলাম। মামা যেন একটু স্বস্তি পেল। আমায় আবার বলল, শোন ধীরু, আবার বলি, এটা কখনো নিজের কাজ ছাড়া করিস নে। সময় হলে এটা আপনার থেকেই তোর থেকে চলে যাবে, বুঝলি কিনা। চলে যাবে মানে? সে সময় হলে বুঝে যাবি। তবে আবার সাবধান করে দি, এটা যেন কাজ ছাড়া করিস নে। তোর সামনে একটা বিপদ আছে, এটা তোর সাথে থাকলে তোর কোনো ক্ষতি হবে না। বিপদ? কিসের বিপদ? তাও তো জানি নে, তবে যেটুকু বুঝলাম তাতে তোকে সাবধান করে দিলাম, বুঝলি কিনা। তোরা বাবা আজকালকার ছেলে পুলে এসবে মানিস না, তবে মানবি সময় হলেই, সব মানবি, বুঝলি কিনা। আবার দেখা হবে ধীরু, সাবধানে থাকিস। আসি, হ্যাঁ। মামা এসব বলে চলে গেলেন। আমি তাকে ডাকতে যাব, দেখি এরই মধ্যে আমার ট্রেন এসে গেছে। যাই হোক, ট্রেনে উঠে বসলাম। ভাবলাম কি এমন বিপদ আসছে আমার, যার জন্য মামা আমায় সাবধান করল। তবে তখন আমার জোয়ান বয়স, এসবে বিশ্বাস করি না। পুরোটাই মামার পাগলামি ভেবে উড়িয়ে দিলাম। মামা নতুন জ্যোতিষবিদ্যা শিখে আমার উপর এসব প্রয়োগ করছে। যাক, তবে মুদ্রাটা আমার বেশ পছন্দ হয়েছিল বলেই সেটা কাছেই রেখে দিলাম। 3 মাস পরের কথা, হঠাৎ একটা চাকরি জুটে গেল। বিগত 3 মাস বেকার বসে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত নিয়ে ছুটে বেরিয়েছি, তবে কোথাওই জুত করে উঠতে পারিনি। শেষে আমার এক বন্ধুর সাথে দেখা রানাঘাট স্টেশনে। সে তখন একটা পেপার মিলের বেশ ভালো পোস্টে চাকরি করছে। তাকে আমার অবস্থা বলায় সে আমার 1 কপি দরখাস্ত নিজে জমা দেয় ওর অফিসে, এবং সেই সূত্রেই আমার চাকরি হয় বীরভূমের উলপাহাড়ি নামের একটি গ্রামে, তাদের পেপার মিলে। তবে আমার বন্ধু কলকাতাতেই কর্মরত ছিল। ওদের তখন লোকের প্রয়োজন ছিল বীরভূমে, তাই আমার পোস্টিং দেওয়া হলো সেইখানেই।
যদিও কোথায় চাকরি তা নিয়ে আমার কোনোদিনই মাথা ব্যথা নেই। নতুন নতুন জায়গা এবং মানুষ দেখতে আমার আজীবন ভালো লাগতো। যথারীতি চাকরি জয়েনিং এর তারিখ মতো গিয়ে পৌঁছালাম বীরভূমে। বীরভূম স্টেশনে নেমে বাস ধরে পৌঁছালাম উলপাহাড়ি গ্রামে। সেখানে গিয়ে মিল খুঁজে পেতে বেশি একটা বেগ পেতে হলো না। স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে পৌঁছালাম পেপার মিলে। পেপার মিলের নাম ঘোষ অ্যান্ড ব্রাদার্স পেপার মিল প্রাইভেট লিমিটেড। বেশ বড় কারখানা। ভিতরে ঢুকে একটা ছেলেকে ডেকে কারখানার ম্যানেজারের সাথে দেখা করব বলে জানালাম। সে ভিতরে গিয়ে মিনিট 5 মধ্যে বেরিয়ে এসে জানালো কিছুক্ষণ অপেক্ষা করতে। আমি তাই কোথায় কারখানায় এসেছি একটু তাই বাইরে বেরিয়ে চারিদিকের প্রকৃতি দেখতে লাগলুম। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর গ্রাম। বেশ খানিকটা খোলা মাঠের পর শুরু হয়েছে চাষের জমি। বেশ ভালো লাগলো গ্রামটা। মাঝে মধ্যে কারখানার সামনে দিয়ে কিছু লোক সাইকেলে চেপে যাচ্ছে, আবার দেখলাম কিছু মহিলা কাকে কলসি নিয়ে যাচ্ছে। খুব বেশি জনবসতি নেই সেই জায়গায়। এসবই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এমন সময় পেছন থেকে গলা খাঁকড়িয়ে কেউ বলে উঠল, নমস্কার, আপনি কি ধীরেনবাবু? আমি চমকে পেছন ফিরে দেখলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, পরনে খাকি রঙের হাফহাতা শার্ট এবং সাদা ধুতি, চোয়াল বসা, মাথায় ও গালে কাঁচা পাকা চুল এবং দাড়ি, চোখ উজ্জ্বল এবং শরীরে একটা চনমনে ভাব। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আগে হ্যাঁ, আমার নামই ধীরেন্দ্রনাথ দস্তিদার। আপনি এই মিলের ম্যানেজার বাবু, তাই তো? আগে হ্যাঁ, আসুন আমার অফিসে আসুন, সেখানে বসে কথা বলা যায়। আসলে কি বলুন তো, একটু কাজে চাপের মধ্যে ছিলাম, তাই একটু অপেক্ষা করালাম। কিছু মনে করবেন না। বাবা, না 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 না, এতে মনে করার কি আছে? ছি ছি ছি, আমার বেশ লাগছিল এখানে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে। বেশ সুন্দর গ্রামটা। এই যে, আসুন আসুন, বসুন এই চেয়ারে। হ্যাঁ, মানে তা যা বলছিলাম আর কি। ভারী সুন্দর গ্রাম। এই গ্রামের লোকজনও খুবই ভালো, খুব মিশুকে এবং অমায়িক। আপনার বন্ধু অজিতেশ আপনি আসছেন সে কথা জানিয়ে দিয়েছিল, এবং আপনার যাতে কোনো অসুবিধা না হয় সে কথাও জানিয়েছেন। তাই আপনার জন্যে থাকার, খাবার এবং সঙ্গে একজন কাজের ছেলে সব ব্যবস্থা করে রেখেছি। আরে সেসব কোনো ব্যাপার না, আগে কাজটা বুঝে নি, থাকা খাওয়া না হয় হবে কোন। আমায় ম্যানেজার বাবু কাগজপত্র দিয়ে সই সাবত করিয়ে আমায় নিয়ে সারা কারখানা ঘুরিয়ে দেখালেন। আমায় কাজ বুঝিয়ে দিলেন। আমার কাজ যত মেশিন আছে মিলের, সেগুলোর দেখাশোনা করা এবং ঠিকঠাকভাবে তা চালনা করা, এবং মিল থেকে যত কাগজ বেরোচ্ছে তার হিসেব রাখা। সব পার্ট চুকিয়ে ঘন্টাখানেক পর আবার ম্যানেজার বাবুর ঘরে এসে বসলাম। দেখুন ধীরেনবাবু, এখানে আপনার কোনো সমস্যা হবে না। সকাল 9টায় কারখানা খুলে যায়, আপনি 9:30টার মধ্যে কারখানায় ঢুকে যাবেন। ছুটি ওই বিকেল 5টায়। বাকি সপ্তাহে একদিন ছুটি, সেটি আপনি ঠিক করে নিতে পারেন কোন দিন নেবেন। কারণ কারখানা রোজই খোলা থাকে, এখানে নিয়ম এরকমই। বেশ অবাক হলাম, নতুন ধরনের নিয়ম। সে যাক গিয়ে, আমার কি, একদিন ছুটি তো আছেই বরাদ্দ, সেটা নিজের মতো নিতে পারবো, এ তো খুবই ভালো কথা। বেশ খানিকক্ষণ কথাবার্তা চলল। ম্যানেজার বাবুর নাম জীবন ঘোষ, এখানে এসেছেন 4 বছর হয়ে গেছে। এখন এখানে একটা বাড়ি করে পরিবার নিয়ে থাকেন। আরও নিজের বিষয়ে, জায়গা, কারখানা, এসব বিষয়ে আলোচনা হতে লাগলো। অনেক দেরি হয়ে গেছে দেখে জীবনবাবু বললেন, হে বাবা, যা দেখেছো কত দেরি হয়ে গেল, তুমিও নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছো। যাক, তোমার থাকার ব্যবস্থা করেছি এখানে এক বাংলোতে। এখানে এক সাহেবের বাংলো আছে, আরই সুন্দর। আমাদের কোম্পানি সেটি লিজ নিয়েছে সরকারের থেকে, সেটাকে গেস্ট হাউস হিসেবে ব্যবহারের জন্য। এর সঙ্গে বিশু নামের একটা ছোকরা চাকরও থাকবে তোমার সঙ্গে। সেখানে রান্না বান্না, যাবতীয় টুকটাক কাজ ওই করে দেবে। দাঁড়াও, তোমার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিই।
বিশুকে সেখানেই পেয়ে যাবে। আর হ্যাঁ, আজ রাতে আমার বাড়িতে খাবে, সে তোমায় নিয়ে আসবে আমার বাড়িতে। বলে জীবনবাবু একজনকে ডেকে আমায় সেই বাংলোতে, যেখানে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পৌঁছে দিতে নির্দেশ দিলেন। সেই লোকটি আমার ব্যাগপত্তর তার সাইকেলে চাপিয়ে আমার সঙ্গে নিয়ে যেতে লাগলো। কারখানা থেকে মাইল দেড়েক পরে একটা খোলা জায়গার মধ্যে সেই বাংলো, বেশ সুন্দর টিপটপ সাজানো গোছানো। বাংলোর সামনে বেশ খানিকটা জমিতে বিভিন্ন রকমের ফুল গাছ, নুড়ি পাথর বিছানো রাস্তা। বাংলোর সামনে পৌঁছে দেখি সেই লোকটা চলে গেল। বিশু এসে আমার ব্যাগপত্র সব নিয়ে হল ঘরে গিয়ে রাখলো। বিশুয়ের বয়স বেশি না, 19-20 বছরের ছোকরা। চিপচিপে গরম, গায়ের রং কালো, মাথায় উস্কো খুস্কো চুল, লম্বায় খুব বেশি হবে না, বেশ হাসি খুশি ছেলে। তার ব্যাপারে জানবার বেশ আগ্রহ জাগলো। তবে সারা পথের ধকল যা পড়েছে, আর বেশি কথা বলতে ইচ্ছে করল না তখন। তাকে শুধু জিজ্ঞেস করলাম, আচ্ছা বিশু, আমার থাকার ঘর কোনটা? ও যে বাবু, ওই দক্ষিণ দিকের নিচের ঘরটা আপনার জন্য পরিষ্কার করে রেখেছি। ওই ঘরে আপনার জিনিসপত্র রেখে আসবো? তা রেখে আসতে পারো, তবে পরে রাখলেও ক্ষতি নেই। তা স্নান করার ব্যবস্থা কি আছে এখানে? হ্যাঁ বাবু, আছে। স্নান করারও ব্যবস্থা আছে। ওই দিকে স্নান করার ঘর আছে। আগে সাহেবের বাংলো কিনা, সে কেলে স্নান ঘর। আচ্ছা বেশ, আমি স্নান করে এসে একটু ঘুমোবো, শরীর যা ক্লান্ত। ঘুম থেকে উঠে না হয় তোমার সাথে একটু আড্ডা মারা যাবে। হ্যাঁ, এখন আর শরীরে দিচ্ছে না। হ্যাঁ, যাই। ব্যাগের থেকে গামছা বের করে স্নান করতে গেলাম। সত্যি সেকেলে সাহেবদের শৌখিনতা ছিল বটে। খুব সুন্দর সাজানো স্নান ঘর, মার্বেল পাথর দিয়ে তৈরি চৌবাচ্চা, মানে ওই বাথটব আর কি। তোমরা হয়তো বিদেশি ছবিতে দেখে থাকবে। যাই হোক, তাতে জল ভরে বেশ খানিকক্ষণ ডুবে শুয়ে রইলাম। শরীর এতটাই ক্লান্ত হয়েছিল, ইচ্ছে করছিল ওতেই ঘুমিয়ে পড়ি। যাই হোক, স্নান করে বেরিয়ে পোশাক বদলে ঘরে গেলাম। ইতিমধ্যেই দেখি বিশু আমার ব্যাগপত্র সব ঘরে ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে। একটা জলের জগ আর গ্লাসও ভরে বিছানার পাশের টেবিলে রেখে গেছে। বেশ করিতকর্মা ছেলে এই বিশু। গল্পের মাঝে বাধা দিয়ে যতীন জিজ্ঞেস করল, আগে ধীরেন্দা, এই সবই তো হলো, কিন্তু এতে রোমাঞ্চকর কিছুই তো পাচ্ছি নে। ধীরেন্দা কটমট করে তার দিকে তাকিয়ে যেন তাকে ভস্ম করে দিতে চেয়ে বলল, এই শোনো, এতেই যদি তাড়া থাকে তাহলে গল্প শোনো না। সব না বললে গল্প জমে না। সেকালের বাংলো বাড়ি, সেসব গ্রাম, এসব কিছু দেখেছো কোনোদিনও? না বললে জানবে কি করে? তোমাদের শুধু চত্বর সব। যতীনকে থামিয়ে দিয়ে আমি বললাম, আরে ওর কথা ছাড়ুন তো ধীরেন্দা, আপনি বলতে থাকুন। ধীরেন্দা একটু শান্ত হলো। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করে আর একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলেন, যা বলছিলাম, সাহেবের বাংলো বাইরে থেকে যেমন সুন্দর, ভিতর থেকেও তেমনই সুন্দর। সেকেলে কায়দায় সাহেবী আদলে সাজানো। আমার বরাদ্দ ঘরে একটি বড় ডাবল বিছানা, পাশে ছোট একটা টেবিল, বড় একটা দেরাজ, ছাদে ঝাড়বাতি, মোজায়েক করা শান, দেয়ালে মস্ত বড় আঁকা একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি। যাই হোক, বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লাম। নরম মকমলের মতো গদিতে শুয়ে ঘুম আসতে দেরি হলো না। গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে যখন উঠলাম তখন কটা বাজে জানি না, তবে অন্ধকার হয়ে গেছে। বিশু ঘরে বাতিদানিতে মোমবাতি জেলে দিয়ে গেছে। আশ্চর্য হলাম, গ্রামে ইলেকট্রিসিটি এসেছে বটে, তবে গ্রামের কেউই তা এখনো পায়নি। নেহাত বাংলোটা কোম্পানির আন্ডারে ছাপাখানা চালাতে কারেন্টের প্রয়োজন, সেই জন্যই সেখানে সে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখানে তো কারেন্টের তার আসতে দেখেছি বাড়ির ওপর থেকে। কি জানি। বিছানা থেকে নেবে বিশুকে ডাকলাম, বিশু, এ বিশু। আজ্ঞে বাবু। আরে ভারী অন্ধকার যে, বসার ঘর কোন দিকে হঠাৎ ঠাউর করতে পারছি না, একটু নিয়ে চলো তো। এই ব্যাপার, আসুন বাবু, এদিকে আসুন।
বিশু মোমবাতির আলো আমার বসার ঘরে নিয়ে এলো। আমি সোফায় বসে বললাম, এই বাংলোতে এখনো বিদ্যুৎ আসেনি? এসে আছে বাবু, কি জানি হঠাৎ কি হলো, আর সকাল থেকেই কারেন্ট নাই। কাল সকালে ও অফিসের বাবুকে বলে ঠিক করাতে হবে, সে আমি করিয়ে নিব বাবু, চিন্তা নাই। আজ তো ম্যানেজার বাবুর বাড়িতে নেমন্ত আছে, তখন তাকে একবার জানিয়ে দিব খন। বাজে কটা এখন? সন্ধ্যা 7টা বাবু। তা বেশ, অনেকক্ষণ ঘুমিয়ে ফেললাম। আজ্ঞা বাবু। তা বিশু, তোমার বাড়িতে কে কে আছে? তা আজ্ঞা বাবু, শুধু বুড়ো ঠাকুরদা ছাড়া আর এখন কেউ নাই। দিদিটো ছিল, গত বছর বিয়ে হয়ে গেছে। মাটাও মরেছে 2 বছর আগে, আর ছোট থেকে তো বাপকে দেখিনি। সে কি, কি করে মারা গেলেন? মাকে সাপে কামড়েছিল বাবু, মাঠে ধানটো কাটতে গেছিল। সাপে যখন কামড়ায় তখন কিছু বুঝতে পারিনি, কিন্তু ধান কাটার সময় এখানে ওখানে খোঁচা তো লেগেই থাকে, তেমনি কিছু ভেবে গুরুত্বও দেয়নি। এদিকে ধীরে ধীরে বিষটো সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর তারপরই মা প্রবল শ্বাসকষ্টে মারাটো যান। শুনে ছেলেটার উপর ভারী মায়া হলো। ওইটুকু মাত্র ছেলে, এই বয়সে মা বাপ মরেছে। বুঝলাম এই বিষয়ে বেশি না ঘাটানোই ভালো হবে। কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা বিশু, ম্যানেজার বাবুর বাড়ি যাওয়া যায় নাকি? খিদে পেয়ে গেছে, সেই কখন খেয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ বাবু, চলেন। এখান থেকে বেশি দূর নয়, আপনি সাইকেলে চেপে যেতে পারবেন তো? হ্যাঁ, খুব পারবো, চলো। বিশুর সাইকেলে চেপে ম্যানেজার বাবুর বাড়ি গেলাম। সেখানে ম্যানেজার বাবু ও তার স্ত্রী আমায় খুব আপ্যায়ন করলেন। ভারী মিশুকে লোক। খাবার দাবারের আয়োজনও নেহাত মন্দ নয়। ভাত, ডাল, মাংস, চাটনি, মিষ্টি, আরো কত কি, রান্নাও ভারী চমৎকার। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আড্ডা চলল, প্রায় রাত 9টা অবধি। গল্পগুজব করে আবার বিশুর সাইকেলে চেপে বাংলোতে পৌঁছালাম। পরের দিন রবিবার ছিল, আমার চাকরিতে জয়েনিং সোমবার থেকে, সেই জন্য ভাবলাম বেশ বেলা করে ঘুম থেকে উঠা যাবে। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘরে নতুন মোমবাতি জ্বালিয়ে দিয়ে বিশু নিজের বাড়ি চলে গেল। বলল কাল সকালে চলে আসবে। আমি তাকে বললাম তার দাদুকে নিয়ে আসতে, আলাপ করার বেশ ইচ্ছে জেগেছে। সেকেলের লোক, এই গ্রামের ব্যাপারে অনেক কিছুই জানবেন। ঘণ্টাখানেক মোমবাতির নিভু নিভু আলোয় একটা গল্পের বই পড়ার চেষ্টা করলাম, কিন্তু আলো এতটাই সীমিত যে বেশিক্ষণ পড়তে পারলাম না। বই রেখে চাঁদের দিকে চেয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কিছুর একটা শব্দে ঘুম হঠাৎ ভেঙে গেল। চোখ খুলে অন্ধকার ঘরে চেয়ে রইলাম। মোমবাতি ফুরিয়ে গিয়ে তখন নিভে গেছে। চুপচাপ শুয়ে উপলব্ধি করার চেষ্টা করলাম কিসের শব্দ। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ, তারপর আবার সেই শব্দ পেলাম। আমার ঠিক উপরের ঘরে কিছু যেন একটা ঘষিয়ে টেনে নিয়ে যাওয়ার আওয়াজ, যেন কোনো ভারী বস্তু জাতীয় কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটু আশ্চর্য হলাম, এই বাড়িতে আমি ছাড়া তো আর কারুর থাকার কথা নয়। কিছুক্ষণ আবার সব চুপ, কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ। এবার একটু ভয় পেলাম। চোর বা দুষ্কৃতীর দল নয় তো। চুপচাপ শুয়ে রইলাম। উপরে গিয়ে দেখবার সাহস হলো না। বেশ কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে গেল। এইভাবে শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। যখন উঠলাম তখন আকাশ ফর্সা হয়ে গেছে। বাইরে আলো ফোঁটার সাথে সাথে মনে সাহস এলো। বিছানা থেকে নেমে বাইরে বেরোলাম। তখন পুরো বাড়ি যেমন এসে থেকে দেখেছি তেমনই। সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু তখন আর কোনো শব্দ নেই। কাল এসে এই বাড়ি তেমনভাবে দেখা হয়নি। নিচের সব ঘরগুলো ঘুরে দেখলাম, তারপর সিঁড়ি ধরে উপরে উঠলাম। সেখানে সবকটা ঘরেই নিচের ঘরের আদলেই তৈরি। বেশিরভাগ ঘরই খোলা হয়েছে, শুধু একটা ঘর বাদে। আমার থাকার ঘরের ঠিক ওপরের ঘরটা, কাল যেখান থেকে সে অদ্ভুত শব্দ পেয়েছিলাম। বড় একটা সেকেলে তালা ঝুলছে দরজায়। তালার উপর জমা ঝুল দেখে মনে হয় না এই ঘরে অনেক বছর কেউ ঢুকেছে। আশ্চর্য হলাম, কাল রাত ঠিক এই ঘরের থেকেই শব্দ হচ্ছিল বটে।
কি জানি হয়তো মনের ভুলে শুনেছি। ঘরটার ভিতরে দেখবার খুব ইচ্ছে হলো, কিন্তু সেই তালার চাবি আমার কাছে ছিল না। তাই ইচ্ছে দমন করে আবার নিচের বসবার ঘরে নেমে এলাম। সকালের প্রকৃতির কাজ সেরে স্নান করে বাংলোর বাইরে পায়চারি করতে করতে বাংলোর পেছনের দিকে এসে পৌঁছালাম। দেখলাম জঙ্গল আগাছায় ভরে রয়েছে পেছনটা, তবে তার মাঝখানে ইদারার মতো কিছু একটা জেগে রয়েছে, তবে তার মধ্যেও বট অশ্বত্থ জন্মেছে। ইদারাটার কাছ থেকে দেখার ইচ্ছে জাগলো, সেই দিকে এগোতে যাব এমন সময় পেছন থেকে ডাক পড়ল, বাবু, ঘুম থেকে উঠে গেছেন? বিশু এসে গেছে, তার সঙ্গে আরেকটি লোক। বিশু জানালো ওকে কোম্পানি থেকে পাঠিয়েছে বাড়ি কারেন্টের ব্যবস্থাটা ঠিক করে দিতে। যথারীতি সে নিজের কাজে লেগে পড়ল এবং ঘণ্টাখানিকের মধ্যে সে সারিয়েও দিল। তখন শহরে থেকে থেকে এমনই অভ্যাস হয়ে গেছে, আলো ছাড়া থাকা একরকম অসম্ভবই হয়ে গেছে। ততক্ষণে বিশু রান্না বান্না করে ফেলেছে আলুর পাতলা তরকারির সাথে লুচি। রবিবারের সকালের জন্য খুব একটা মন্দ ব্যবস্থা নয়। খেতে খেতে বিশুর প্রশংসা করে বললাম, বাহ বিশু, চমৎকার রান্না তো তোমার। তা তোমার ঠাকুরদাকে নিয়ে এলে না কেন? কাল তো বললাম তাকে নিয়ে এসো। আগে হ্যাঁ বাবু, দাদুকে বলেছিলাম, তবে তার আজ একটু কাজ আছে, উনি পরে আসবে বলেছেন। তা বেশ। আচ্ছা, উপরের ঘরে চাবি আছে তোমার কাছে? একটা ঘর বন্ধ দেখলাম, ওটা কিসের ঘর? আজ্ঞা বাবু, আমার কাছে তো নেই, তবে এই বাড়িতেই থাকবে কোথাও। আসলে ওই ঘরটা এই বাড়ির যে সাহেব ছিলেন তার ছিল। উনি মরে যাওয়ার পর থেকে শুনেছি ওই ঘর বন্ধ করে দেওয়া হয়, তারপর তেমন আর খোলা হয়নি। ওই 2-1বার পরিষ্কার করার জন্য খোলা হয়েছে হয়তো, তবে চাবি কোথায় আছে বলতে পারবো না। কেন বাবু? না, আসলে উপরের ঘরগুলো ঘুরে দেখতে গিয়েছিলাম তো, দেখলাম ওই ঘরটা বন্ধ, তাই আর কি। তা যাই হোক, চলো তোমার সাথে বেরিয়ে আসি, একটু তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাও আমায়। বিশু খুব আনন্দের সাথে এক গাল হেসে আমায় সাইকেলে চাপিয়ে ওর সারা গ্রামটা ঘুরিয়ে দেখালো। সেই সময় সেখানে প্রায় 50-60 পরিবারের বাস, যাতে বেশিরভাগ সবাই সাঁওতালি। চারিদিকে গভীর জঙ্গলে ঘেরা গ্রাম। বেশিরভাগ লোকের জীবিকা এখানে শালপাতার থালা, বাতি এসব বিক্রি করে চলত। সব বাড়ির সামনে মহিলারা বসে শালপাতার বিভিন্ন এক জাতীয় সামগ্রী তৈরি করছেন। তারপর আরো বেশ খানিকটা ঘুরতে ঘুরতে আমরা শিব পাহাড়ি নামের একটি সংলগ্ন গ্রাম, সেখানে গিয়ে উঠলাম। সেখানে জানলাম এখানে একটি প্রাচীন শিবলিঙ্গের নাম জয়দ্রথ, তার পুজো করা হয়। এই মন্দিরের নাকি মহাভারতের সাথে যোগসূত্র আছে। জানা যায় জয়দ্রথের মস্তক কুরুক্ষেত্রে অর্জুন নিজের তলোয়ার দিয়ে ছিন্ন করে ফেলে, যা দিয়ে বৃদক্ষেত্র নামের এক ঋষি, যিনি তপস্যা করেছিলেন, তার কোলে গিয়ে পড়ে। তিনি চোখ খুলে দেখেন এটি ওনারই পুত্র জয়দ্রথের ছিন্ন মস্তক, এবং তা দেখে সেটি মাটিতে ফেলে দেন, এবং সঙ্গে সঙ্গে একটি অভিশাপের কারণে সে ভস্মে পরিণত হয়। এমন একটি মন্দির যে এই গ্রামে রয়েছে তা হয়তো এখানে না এলে কখনো জানতামই না। যাই হোক, সেসব ঘুরে দেখে মনটা খুব উৎফুল্ল হয়ে উঠল। বিশুর সাইকেলে চেপে যখন বাংলোতে ফিরলাম তখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। বিশু চটজলদি খাবার বানিয়ে আনলো। ততক্ষণে আমি স্নান সেরে নিয়েছি। খাওয়া দাওয়া করে আবার ভালো করে সারা বাংলোটা ঘুরে বেড়ালাম। ঘুরতে ঘুরতে দোতলার একটি ঘরে ঢুকেছি। ঘরটা বেশি বড় না, হয়তো সাহেবদের লেখাপড়ার ঘর ছিল সেই কালে। একটা পড়ার টেবিল, চেয়ার আর বেশ কিছু বইয়ের আলমারি, তবে তা ফাঁকা। হয়তো সেসব নিয়ে যাওয়া হয়েছে। সারা ঘরটা ঘুরতে ঘুরতে টেবিলের কাছে এসে দেখলাম টেবিলের সাথে একটা ছোট ড্রয়ার রয়েছে। সেটি কি মনে হতে খুলে ফেললাম, জানি না, হয়তো এমনই একটা জিনিসের আশা করেছিলাম। দেখলাম একটা পুরনো দিনের জং পড়ে যাওয়া লম্বা চাবি। আন্দাজ করলাম সেই সাহেবের ঘরেরই চাবি হবে নিশ্চয়ই। তবে ভাবলাম নিচের ঘরে বিশু রয়েছে, ওর সামনে ঘর খুলে এতটা কৌতূহল দেখানো ঠিক হবে না।
ও চলে গেলে খুলব। চাবিটা নিজের পকেটে চালান করে দিয়ে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এমন সময় হঠাৎ কেমন একটা অস্বস্তি হলো। কেন জানি না মনে হলো ঠিক আমার পেছন থেকে কেউ যেন আমায় দেখছে। পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন আমার অল্প বয়স, এসবের তোয়াক্কা করতাম না। মনের ভুল ভেবে সিঁড়ি দিয়ে নেমে এলাম। নিচে বিশু তখন ঘর পরিষ্কার করছে। তাকে রাতের খাবার রান্নাঘরে ঢেকে রেখে চলে যেতে বললাম। তারপর ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে যখন উঠেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার। বাইরে বেরিয়ে দেখলাম বিশু চলে গেছে। বাংলোতে খুব বেশি আলো নেই, খালি কাজ চালানোর জন্য 2-1টা হলুদ বাতি 2-4 ঘরে ঝুলছে। বসার ঘরে সোফার উপরে বসতে যাব এমন সময় পকেটের মধ্যে কিসের একটা খোঁচা লাগলো। মনে পড়ল সাহেবের ঘরের চাবির কথা। তখনই একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে ওপরের ঘরে চললাম। ওপরের ঘরে কোনো বাতি দেখিনি, অর্থাৎ সেখানে এখনো সেই ব্যবস্থা নেই। সিঁড়ি ধরে উপরের তলায় উঠে গেলাম। টিমটিমে মোমবাতির আলোয় নিজের ছায়াকেই যেন বিরাট এক দৈত্যের মতো লাগছিল। সেই ঘরের সামনে পৌঁছে তালার উপর দিয়ে ঝুলগুলো সরিয়ে ফেললাম। তারপর পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে ফেলতেই অনেক দিনের বন্ধ হয়ে থাকা একটা বোটকা গন্ধের সাথে দমকা একটা হাওয়া ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। মোমবাতিটা নিয়ে ঘরে ঢুকলাম। খুবই সাধারণ একটা ঘর, ঠিক আমার নিচের ঘরের মতোই। একটা বড় খাট, দেরাজ, ছোট্ট একটা টেবিল। তবে একটা জিনিস যেটা অদ্ভুত লাগলো সেটা হলো ঘরের মধ্যে অন্য কারোর যেন একটা উপস্থিতি। মনে হচ্ছিল সেই ঘরে আমি বাদেও আরো কেউ আছে। ঘরটার জানালার থেকে জ্যোৎস্নার ম্লান আলো ঘরের মধ্যে এসে ঢুকেছে। জানলার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখলাম এটা বাড়ির পেছনের অংশটা। এখান থেকে বাইরের সেই জঙ্গলের মধ্যে ইদারাটা পরিষ্কার দেখা যাচ্ছে। কাজ হয়ে গেছে। চমকে পেছনে ফিরে তাকালাম, তবে কাউকে দেখতে পেলাম না। আমার শির দ্বারা যেন বরফের মতো জমে গেল, নড়তে পারলাম না। হঠাৎ কে এই কথা বলল? সারা ঘরে মোমবাতি ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ পেছনের সেই ঝোপের কাছে কালকের শোনা সেই কিছু একটা ঘষিয়ে নিয়ে যাওয়ার শব্দ শুনলাম। ভয়তে ভয়তে পেছনে ফিরে তাকালাম। যা দেখলাম দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার পা যেন মেঝের থেকে কেউ বেঁধে দিয়েছে। একজন মানুষের অবয়ব কোনো এক নারীর চুল ধরে টানতে টানতে ওই ইদারার কাছে নিয়ে এলো এবং তাকে তুলে এক নিমেষে সেই ইদারার ভিতরে ফেলে দিল। আমার মুখ থেকে যেন একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু তা বেরোলো না। কেউ যেন আমার মুখ বন্ধ করিয়ে দিয়েছে কোনো মন্ত্র বলে। ঠিক আমার পেছন থেকে কে যেন হেসে উঠল। এক চমকে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মোমবাতির আলোয় সারা ঘর খুঁজলাম, কাউকে দেখলাম না। হঠাৎ দেওয়ালের উপরে একটা তৈলচিত্রের ওপর আলো পড়ল। মোমবাতি নিয়ে সেই দিকে এগিয়ে গেলাম। এক সাহেবের তৈলচিত্র। এক সাহেব, লম্বা চওড়া বলিষ্ঠ দেহ, রাজকীয় চালে এক সিংহের মৃতদেহের উপর সগৌরবে বসে আছে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম সাহেবের মুখের কাছে মোমবাতিটা আনতে। কি জীবন্ত, কি আক্রোশে ভরা সেই মুখ! যেন আমার দিকে তাকিয়ে একটা কুটিল হাসি হাসছে, আর তার চোখ দুটো যেন জীবন্ত জ্বলজ্বল করছে। এমন সময় আমার কাঁধের উপর একটা শীতল স্পর্শ অনুভব করলাম। ঘুরে তাকাতেই আমি মূর্ছা গেলাম। চোখ যখন খুললাম তখন আকাশ ফর্সা হয়েছে। জানলা দিয়ে বাইরের আলো চোখে এসে পড়ল। চোখ খুলে দেখলাম আমি তখন সেই ঘরেই পড়ে আছি। রাতের ঘটনাগুলি আবছা হয়ে এসেছে। কিছুক্ষণ সময় লাগলো নিজেকে ধাতস্থ করতে।
কি দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ভুলে গেলাম। তবে অবাক করা জিনিস কি জানো, দেয়ালে যেখানে সাহেবের ছবি দেখেছিলাম কাল রাতে, সেটা সেখানে নেই। কোন জাদু বলে সেখান থেকে উধাও হয়েছে। নিজেকে সামলে নিচের ঘরে নেমে এলাম। স্নান করে নিজেকে শান্ত করলাম। তখন বাজে সকাল 7:30। বিশু এসে জল খাবার তৈরি করে দিল। আমি ওর সাথে বেশি কথা বললাম না। একে মাথার মধ্যে এই সবই চলছিল। এদিকে আজ আমার চাকরির প্রথম দিন। মাথার এসব নিয়ে কাজে গেলে কাজের ক্ষতি হবে। নিজেকে অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে নিজেকে শান্ত করলাম। তারপর তৈরি হয়ে মিলে গেলাম। মিলে ঢুকতেই ম্যানেজার বাবুর সাথে দেখা। কি ব্যাপার ধীরেন, কাল ঘুম হয়নি নাকি? হ্যাঁ, এই চোখ মুখের এই হাল কেন? না তেমন কিছু না ম্যানেজার বাবু, ওই নতুন জায়গা কি না, তাই আর কি। হ্যাঁ, তা একটু সমস্যা প্রথম প্রথম হয়ে থাকে। তো যাক গিয়ে, চলো তোমার কাজ দেখিয়ে দিই। তোমার দায়িত্ব সামলাও, এসো। কাজে এসে সেসব চিন্তা কোথায় মনের থেকে উবে গেল। সারাদিন কাজে মগ্ন হয়ে রইলাম। মাঝে একবার খাবার দিয়ে গিয়েছিল বিশু, খাওয়া দাওয়া করে আবার কাজে মন দিলাম। বিকেল 4টের সময় ছুটি হলো। সবার সাথে প্রথম দিনই বেশ ভালো আলাপ হয়ে গেল। বেশিরভাগ সবাই সেখানে এই গ্রামেরই লোক, কাজ করছে। এরা একে অপরকে হোড় বলে ডাকে। বেশ মজার বিষয়, এদের ভাষা বুঝতে একটু অসুবিধে হলেও কোনো রকমে চালিয়ে নিলাম। কারণ এরাও অনেকটাই চলিত বাংলা শিখে গেছে। এই কারখানায় অনেকেই বিভিন্ন জায়গা থেকে কাজ করতে এসেছে, তবে তারা উঠেছে অন্য কোনো জায়গায়। তাদের বাংলোতে কেন রাখা হয়নি তার জিজ্ঞেস করলাম না। মাধব নামের একজন কর্মচারীর সাথে বেশ আলাপ জমে উঠেছিল। সে নাকি খুব ভালো মানের হাড়িয়া বানাতে পারে। আমি নিজে কোনোদিনও হাড়িয়া খাইনি, তাই তাকে আর ম্যানেজার বাবু সহ আরো বেশ কিছু জনকে আজ সন্ধ্যায় বাংলোতে নিমন্ত্রণ করলাম। সেখানে মাধব হাড়িয়া নিয়ে আসবে আর বিশুকে বলবো বেশ করে কিছু রান্না করতে। সন্ধেটা জমে যাবে একেবারে। যথারীতি সন্ধেবেলায় বিশুর হাতে তেলে ভাজা সহযোগে মুড়ি মাখা আর হাড়িয়া খেয়ে বেশ খোঁজ গল্প চলল রাত প্রায় 9টা অবধি। তারপর সবাই বাড়ি চলে গেল। এসবের মধ্যে কাল রাতে সেই বিভীষিকার কথা ভুলেই গিয়েছিলাম। হাড়িয়ার নেশায় তখন আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মদ্যপান করিনি বলা ভুল হবে। এর আগে বেশ অনেকবারই মদ্যপান করেছি, তবে এই রকম শরীরের অবস্থা এর আগে কোনোদিনও হয়নি। বিশুকে বিদায় করে শুয়ে পড়লাম। ঘুম আসতে এক মুহূর্ত সময় লাগলো না। রাত তখন গভীর। হঠাৎ জেগে উঠলাম। আবার সেই শব্দ যা প্রথম দিন রাতে আমি পেয়েছিলাম। মরিয়া হয়ে উঠলাম জানবার জন্যে কি হচ্ছে এসব। আমি এখানে আসা থেকে বিছানা থেকে উঠে বাতি চালানোর জন্য সুইচ চিপলাম, কিন্তু জ্বলল না। লোডশেডিং। পকেটে দেশলাই ছিল। বাতিদানির থেকে আধ বোঝা একটা মোমবাতি তুলে নিলাম, সেটা ধরিয়ে বেরিয়ে ঘরের দিকে এলাম। তখনও উপরের ঘর থেকে আওয়াজ ভেসে আসছে। হন্যে হয়ে ছুটলাম সিঁড়ি দিয়ে। উপরে উঠে যা দেখলাম, দেখে আমার হাত থেকে মোমবাতিটা একটা বিকট শব্দ হয়ে পড়ে গেল। সামনে দেখি কালকের সেই ছবির সাহেব তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, গায়ে যেন মাংস নেই। কালো একটা আলখাল্লা জাতীয় কিছু গায়ে জড়ানো, বিশ্রী কুটিল একটা হাসি নিয়ে তাকিয়ে আছে মাটির দিকে। নিচের দিকে তাকিয়ে দেখি একজন মেয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। তার কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। এদিকে সাহেব মেতে উঠেছে এক বিকট উল্লাসে। মেয়েটার আলু থালু পোশাক দেখে আমার বুঝতে বাকি রইল না তার সাথে কি হয়েছে। হঠাৎ আমায় ধাক্কা দিয়ে কে যেন সিঁড়ি থেকে উপরে উঠে গেল। নিজেকে সামলে নিয়ে ফের দাঁড়ালাম। আমার সামনে পিঠ করে একজন লোক, সাহেব, আর সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে সাহেব তাকে কিছু একটা করতে ইঙ্গিত করল।
তারপর সেই লোকটা মেয়েটা চুলের মুঠি ধরে টানতে আরম্ভ করল। সারা বাড়ি জুড়ে বীভৎস এক পরিবেশ তৈরি হলো। কোথা থেকে অজস্র কাক, পেঁচা, বাদুড় ডাকতে শুরু করলো। সেই লোকটা মেয়েটাকে টেনে টেনে নামিয়ে নিয়ে আসছিল সিঁড়ি দিয়ে। তার মুখ অস্পষ্ট ছিল। সে যখন আমার কাছাকাছি এসে পৌঁছলো তখন তাকে দেখে আমার রক্ত জল হয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে আছি আমি নিজে, শুধু পার্থক্য বয়সের, যেন একটু বেশি, আর তার দৃষ্টি মরা মাছের চোখের মতো ঘোলাটে। নিজেকে নিজের সামনে দেখে মূর্ছা যেতাম, কিন্তু হঠাৎ মনের মধ্যে জেদ চেপে গেল। আমায় জানতেই হবে এরপরে কি হয়। আমি তার পেছন পেছন নিচে নেমে এলাম। একবার শুধু পেছনে ফিরে দেখলাম সাহেব তখনও সেই একইভাবে সেখানে দাঁড়িয়ে পৈশাচিক একটা হাসি যেন নিক্ষেপ করছে, এবার আমারই দিকে। নিচে নেমে এসে দেখলাম সদর দরজা খোলা। দৌড়ে বেরিয়ে এলাম। জ্যোৎস্নার আলোতে এবং অন্ধকারে চোখ ধাতস্থ হয়ে যাওয়ার কারণেই সবই যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখলাম আমি, মানে সেই লোকটা, অচেতন মেয়েটিকে টেনে নিয়ে গেল বাড়ির পেছনের দিকে। সেখানে কেন নিয়ে যাচ্ছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানিয়ে দিল। সেখানে পৌঁছে সেই একই দৃশ্য দেখলাম যা কাল দেখেছিলাম। তারপর হঠাৎ সেই লোকটা যেন বাতাসে মিলিয়ে গেল। আমি ধীরে ধীরে ইদারার কাছে এগিয়ে গেলাম। ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে ইদারার কাছে দাঁড়ালাম। ভেতরের দিকে চোখ চালিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ কি মনে হতে উপরে সাহেবের ঘরের জানলার দিকে তাকালাম। সেখানে দেখলাম আমি মোমবাতি হাতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছি। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। এমন সময় আমার পেছন থেকে একটা খিলখিলে পৈশাচিক হাসি শুনতে পেলাম। পেছনে ঘুরে দেখি সেই সাহেব আমার দিকে এগিয়ে আসছেন। তার চোখে হিংসা আর ক্রোধ। আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি কোনো দিশা না পেয়ে দৌড়তে শুরু করলাম। কোনোভাবে দৌড়িয়ে পালানোর চেষ্টা করতে লাগলাম। আমার পিছনে কালো আলখাল্লা পড়া সাহেব বিকট অট্টহাসি করতে করতে এগিয়ে আসছে। আমি কোনো রকমে পালিয়ে নিজের ঘরে এসে পৌঁছালাম। নিজের ঘরে ঢুকে কোনো রকমে দরজা আটকে বিছানায় উঠে পড়লাম। তখন কি করব কিছুই বুঝতে পারছি না। একবার ভাবলাম হয়তো হারিয়ার নেশায় উল্টো পাল্টা ভাবছি, কিন্তু এমন সময় দরজায় জোরে ধাক্কা পড়তে লাগলো। ভয়ে আমি খাটের কোনায় সিঁথিয়ে গেলাম। এমন সময় দরজা হঠাৎ বিকট শব্দে খুলে গেল। দরজায় তখন দাঁড়িয়ে সেই সাহেব। এবার সে এগিয়ে আসতে লাগলো বিছানার কাছে। এমন সময় আমার বালিশটা হঠাৎ কেমন গরম লাগতে শুরু করলো। হঠাৎ যেন আমার চারিপাশে খুব গরম হতে শুরু করেছে। সাহেব তখন প্রায় আমার খাটের কাছে পৌঁছে গেছে। এমন সময় হঠাৎ সে বিকট আর্তনাদ করে উঠল। যেন খাটের চারিপাশে অদৃশ্য কোনো একটা বলয় সৃষ্টি হয়েছে। সেটার ভিতরে সে প্রবেশ করতে পারছে না। আর এদিকে ক্রমাগত আমার হাতের নিচে চাপা পড়ে থাকা বালিশ গরম হয়ে উঠছে। আমি বালিশটা সরিয়ে ফেললাম। সেখানে দেখলাম মানি ব্যাগটা পড়ে রয়েছে। আমার অভ্যাস ছিল মাথার নিচে মানি ব্যাগ রেখে ঘুমোনো, যাতে চুরি না হয়ে যায়। কিন্তু তার থেকেই যেন একটা অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। হঠাৎ মনে পড়ল মামার দেওয়া সেই মুদ্রার কথা। সে তো বলেছিল আমার খুব বিপদ আসবে, আর সেই সময় আমার এই মুদ্রাই রক্ষা করবে। আমি শীঘ্রই সেই মুদ্রা মানি ব্যাগ থেকে বের করলাম। আমার কি হলো জানি না, কেউ যেন আমার কানে কানে এসে বলে গেল, এটা ছুঁড়ে মার ওর দিকে। আমি কোনো কিছু ভাববার অবকাশ পেলাম না। ছুঁড়ে মারলাম সেই পয়সাটা সাহেবের দিক লক্ষ্য করে। তীব্র চিৎকার করে সাহেব যেন কঠিন যন্ত্রণায় ছিটকে গেল এবং হঠাৎ তার শরীর যেন ধুলোর মতো মিলিয়ে গেল বাতাসের সাথে, এবং রিনরিনে শব্দ করে মুদ্রাটা মোজায়েক করা শানের উপরে পড়ে যেন জয়ধ্বনি দিয়ে উঠল, এবং আমি জ্ঞান হারালাম।
বাবু, ও বাবু, বাবু উঠুন, উঠুন বাবু। চোখে জলের ঝাপটায় ঘুম ভাঙল। দেখলাম বিশু এসে আমার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে। গায়ে আমার তখন দুম জ্বর। কোনো রকমে উঠে বসলাম বিছানায়। বিশু বলল, কি হয়েছে বাবু, জ্বর এলো কি করে? ওই কাল হাড়িয়াটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল, হয়তো সেই জন্য। এক কাজ করো তো বিশু, মিলে ম্যানেজার বাবুকে একটু জানিয়ে এসো তো আমার জ্বর হয়েছে, এবং আজ সন্ধ্যায় যেন একবার আমার সাথে দেখা করতে আসেন, আমার একটু দরকার আছে। আচ্ছা বাবু। বলে বিশু চলে গেল। আমি একটু কষ্ট করে বিছানায় বসে কালকে সব ঘটনা সাজানোর চেষ্টা করছি। আদৌ সত্যি কি এরকম কিছু দেখেছি, নাকি নেশার ঘরে এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল শানের উপর কাল যেখানে সাহেব দাঁড়িয়েছিল এবং ধুলো হয়ে মিলিয়ে গেল, সেখানে চকচক করছে মামার দেওয়া সেই মুদ্রা। বিছানার থেকে নেবে মুদ্রাটা কুড়িয়ে আবার নিজের মানি ব্যাগে রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বিশু এসে ঘরে ঢুকলো এবং তার পেছনে পেছনে ঘরে ঢুকলো ঊর্ধ্ববয়স্ক একজন ভদ্রলোক। ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। তারপর নিজেকে যেন সামলে নিয়ে নমস্কার করে বিছানার পাশে এসে দাঁড়ালেন। আমি বিশুকে জিজ্ঞেস করার আগেই ও বলল, আগে বাবু, আমার ঠাকুরদা এসেছেন, আপনি নিয়ে আসতে বলেছিলেন, তাই নিয়ে এলাম। আপনি আজ কাজে যাবেন না বললেন, তাই। আচ্ছা, নমস্কার, আপনার নাম? আজ্ঞা, মোর নাম জগাই মুর্মু বাবু। বেশ, আপনি এখানে অনেক বছর আছেন বলুন? তা আছি বাবু, মুদের 7 পুরুষ সব এখানেই জন্ম। তা আপনি করেন কি? আজ্ঞা বাবু, চাষাবাদ করি। নিজেদের একটুখানি জমি আছে, ওটাই চাষ করি আর কি। বাড়িতে ফল গাছ আছে কিছু, যা ফসল হয় ওই বাজারে বেচি আর কি। এই বয়সেই ওইটুকুই আর কি। তারপর এইসব নানা রকমের কথায় কথায় বেশ অনেকক্ষণ সময় কেটে গেল। বিশু আমার জন্য জল খাবার করতে বেরিয়ে গেল। এমন সময় সে আমায় দেখে চমকে কেন গেছিল তা জানতে চাইলাম। প্রথমে সে একটু ইতস্তত করলো, তারপর আমার জোড়াজড়িতে বলল, আজ্ঞা বাবু, আপনাকে অবিজ্ঞ আমগর ওই নায়ম মশাইয়ের মতো দেখতে। আজ 2 বছর হয়ে গেল তাকে দেখি গলাই, কিন্তু তার মুখ আজও ভুলি গলাই মুখ। কে নায়েব মশাই? আজ্ঞা বাবু, এই বাংলো বাড়ির যে সাহেব থাকতেন, উতাজ ও কাল্টন সাহেব, ও আর এক নায়েব মশাই হরিচন্দ্র বাগিস। শুনেছিলাম খুব একটা ভালো লোক ছিল একলাই। তখন মোরা অনেক ছোট, তখন এখানে এসে এই বাড়িখানা তৈরি করছেন। সাহেবদের তখন শিকারে খুব শখ। হরিণ, বাঘ, অন্য প্রাণী কত শিকার করতে বেরোতেন। কোন এই জায়গা আরো জঙ্গলে ছিল, এখানে এসে শিকার করবারলে ও বাড়িখানা তৈরি করে। ও আর নায়েব ও হরিশ্চন্দ্র বাবু এসেছিলেন। কিন্তু বাবু, হঠাৎ কয়েকটা ঘটনা ঘটে ওখানে, তা খুবই অস্বাভাবিক ছিল বাবু। যেমন? আগে বাবু, সেই গ্রামের থেকে মাঝে মধ্যেই কোনো মহিলা উধাও হয়ে যেতেন। উহাদের খুঁজে পাওয়া যেত গলাই। একবার গ্রামের সব লোকে কাল্টন সাহেবের উপর সন্দেহ করে, উহার বাড়ি ঘেরাও করে। সাহেব তো একদম রেগে অস্থির। বন্দুক বাকিয়ে গ্রামের লোক দুদকের দিকে তেড়ে আসে। মু তখন মোর বন্ধুদের সাথে ওদিকের জঙ্গল থেকে এইসব দেখছি। ও সময় ওর নায়েব সাহেবকে শান্ত করেন। ও গ্রামের সবাইকে বুঝায় যে সাহেব এ বিষয়ে কিচ্ছু জানে ক্লাই। ও
এখানে এসে শুধু স্বীকার করত। সাহেবকে ইঞ্জিনিতে বুঝিয়ে শুনিয়েই নায়েব মশাই তাকে বাড়ির ভিতরে পাঠায়। মোর বাবা, কাকা এবং পাড়ার মাতবরেরা তখনও মানতে নারাজ। তখন নায়েব মশাই বললেন ও 2 দিন পরে সাহেব বাইরে যাবেন, তখন চাইলে ওরা ও বাড়ি খুঁজে দেখতে পারে। তাই করা হলো। 2 দিন পর ও গ্রামের লোকে এসে ও বাড়ি খুঁজলো, কিন্তু কেউ কিচ্ছু পাইল লাই। নায়েব মশাই তখন সবাইকে বললেন যেন এই দিকে আর না আসে কেউ, নইলে সাহেব যদি জানতে পারে ওরা ওর বাড়িতে খুঁজাখুঁজি করছে, তাহলে কাউকে আস্ত রাখবে লাই। যথারীতি নায়েব মশাইয়ের কথায় ও গ্রামের কেউ ওদিকে গেল না। বেশ কিছুদিন আর তেমন কিছু হলো না। সবাই ভাবলো হয়তো অন্য পশুতে সেই মহিলাদের আক্রমণ করিয়ে নিয়ে গেছে। বিষয়টা পাড়ায় চাপা পড়িয়ে গেল। কিন্তু আবার ও মাস খানেক পরে ঘুম থেকে উঠে মোর মাকে খুঁজে পাইলাম নাই। তখন মু অনেক ছোট, সারা গ্রামে মোর মাকে খুঁজে বেড়ালাম, কোথাও পাইলাম লাই। বাবা কোনো জবাব দিতে পারলো লাই। মুখ কেঁদে কেঁদে জ্বর বাঁধালাম। কেউ সাহেবের বাড়ির দিকে আসার কথা ভাবে লাই। কোন পশুতে তুলে নিয়ে গেছে ভেবেই সবাই মিলে বন দেবীর পূজা করলেন। 2 দিন পরে ও সাহেব শ্বাসকষ্টে মারা গেছিল। ওর বাড়িতে ও আর ওর নায়েব মশাই ছাড়া কেউ থাকতো লাই। সবাই জানতে পারলো ও সাহেবের বাংলো থেকে কি যেন মাংস পচা বটকা গন্ধ বার হচ্ছে। ঘরে ঢুকে দেখা গেল উপরের ঘরে ও কালটন সাহেবের পচা গলা দেহ পড়ে রয়েছে। নায়েব মশাইকে ও বাড়িতে খুঁজে পাওয়া গেল লাই। সবাই অনুমান করলো ও নায়েব মশাই উহাকে খুন করে পালিয়েছে। কালটন সাহেবের শরীর গোড় দেওয়া হলো ও বাড়ির পিছনে। তারপর থেকে ও বাড়িতে তেমন কেউ একটা আসতো লাই। মাঝে মধ্যে কিছু সাহেবদের দেখতাম ও বাড়িতে এসে থাকতো। ধীরে ধীরে সেও বন্ধ হয়ে গেল। তারপর মোরা বড় হয়েছি। ও বাড়িতে কতবার খেলতে আসতাম। ধীরে ধীরে ব্রিটিশরাও দেশ ছাড়লো। ও বাড়ি ফাঁকাই পড়ে থাকতো। তারপর সরকার এসে ও বাড়ি দখল নিল। বাড়িতে তালা পড়লো। অনেক বছর পরে ধীরে ধীরে ও বাড়িতে লোকজন আসা শুরু করলো। কথা বাবু লোক মুদের গ্রাম ঘুরতে আসতো। ওরা থাকতো ও বাংলোতে। তারপর কারখানা হলো বছর কয়েক আগে। তারপর তো আপনি জানেনই। সব কিছু ধীরে ধীরে আমার মাথায় যেন একের পর এক ছবি ভেসে উঠল। সম্পূর্ণ ঘটনা বুঝতে না পারলেও অনেকটাই বুঝলাম, কিন্তু এখনই কিছু বলাটা ঠিক মনে হলো না। এমন সময় বিশু খাবার নিয়ে ঘরে এলো। খাওয়া দাওয়া সেরে বিশুর দাদুকে বললাম, শুনুন, আপনাকে কিছু কথা বলবার আছে। হয়তো আপনার মা কোথায় গিয়েছিল তা আমি জানি। এই কথা শুনে বৃদ্ধ যেন আকাশ থেকে পড়লেন। অতভম্বের মতো শুধু তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বললাম, ম্যানেজার বাবুকে আসতে বলেছি, আসুক, সব বলছি। হয়তো বৃদ্ধ আর বিশু আমায় পাগল ভাবছিল।
কিন্তু আমার তাতে কিছু এসে গেল না, কারণ আমি তখন দুয়ে দুয়ে 4 করে ফেলেছি সব ঘটনা সাজিয়ে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমি তাদের বসিয়ে আমার সাথে উলপাহাড়িতে আসার পর থেকে সব ঘটনাই খুলে বললাম। বৃদ্ধ বিশ্বাস করছেন মনে হলো, কিন্তু পোড় খাওয়া চাকুরে ম্যানেজার বাবু বিশ্বাস করেননি একদমই। কি যে বলো না ধীরেন, এসব তোমার মনের ভুল। হাড়িয়া খেয়ে স্বপ্ন দেখেছ। ও প্রথম প্রথম খেলে ও একটু হয়। না ম্যানেজার বাবু, আমার মন বলছে এগুলো স্বপ্ন না, এগুলো কোনো সংকেত। আমিও এসব বিশ্বাস করি না, কিন্তু তাও আমার মনে হচ্ছে যদিও আমি ভুল দেখে থাকি, তার পেছনেও কোনো তাৎপর্য আছে। আপনি একবার বাড়ির পেছনের ইদারার ভেতরে লোক নামিয়ে মাটি খোঁড়ার ব্যবস্থা করুন, তাহলেই বোঝা যাবে। ম্যানেজার বাবু একটু অমত প্রকাশ করছিলেন, কিন্তু হঠাৎ বিশুর দাদু গম্ভীর মুখে বলল, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর কথা। আপনাদিগর যদি বিশ্বাস না হয়, মু ইদারায় লোক নামানোর ব্যবস্থা করছি। আপনাদিগ বুঝবেন না বাবু, ও ছোট ছেলেটা হাঁটো তার মাকে খুঁজে বেড়াচ্ছে। ম্যানেজার বাবু আর কোনো কথা বললেন না। পরের দিন সকালেই ইদারায় লোক নামালো। অনেকক্ষণ খোঁড়ার পর 5টা কঙ্কাল আবিষ্কার হলো। পুলিশকে খবর দেওয়া হলো। তারা এসে পরীক্ষা করে জানালো তার মধ্যে 4টি মহিলার আর 1টি পুরুষের। চোখের সামনে সেই রাতের দৃশ্যটা যেন আবার ভেসে উঠল। বিশুর দাদুকে দেখলাম না। তারপর একটু খুঁজে দেখলাম বাড়ির এক কোনায় দাঁড়িয়ে একটি কঙ্কালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি তার দিকে এগিয়ে গেলাম। কি দেখছেন? উনি মুখে কিছুই বললেন না। নিজের ধুতির কোঁচের মধ্যে দিয়ে একটা খুব পুরনো মহিলাদের হাতে পড়ার বালা জাতীয় কিছু বের করে আমার হাতে দিলেন এবং তার তর্জনী দিয়ে সেই কঙ্কালের হাতের দিকে নির্দেশ করলেন। দেখলাম সেই কঙ্কালের হাতের মধ্যে মাটির সাথে আটকে থাকা একই রকমের বালা। আমার চোখ থেকে অজান্তেই 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল মাটিতে। পাশে তখন বৃদ্ধ মাটিতে বসে নিঃশব্দে সেই দিকে তাকিয়ে কেঁদে যাচ্ছেন, সেই মাহারা ছোট্ট ছেলেটার মতো। এসবের পর সব দেহ সৎকার করা হলো। একজন ফাদারকেও আনানো হলো বাড়ির পেছনে মাটির তলায় চাপা পড়ে থাকা সেই পশুর আত্মা শান্তির ক্রিয়াকর্ম করার জন্য। সে পশু আজ থেকে কত বছর আগে এখান থেকে মেয়ে ধরে সবার অজান্তে কোথাও নিয়ে যেত। তারপর 2 মাস কেটে গেল। আমি সেখানে নির্দ্বিধায় কাজ করছি। সেই বাংলোতেই থাকি, কিন্তু তারপর আর তেমন কোনো কিছুই দেখিনি। শুধু মাঝে একদিন রাতে বাড়ি ফেরার সময় দেখেছিলাম একজন স্ত্রীলোক যেন সেই ইদারার উপর বসে আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে খুব মমতার সঙ্গে তাকিয়ে হাসছেন। তাকে দেখে ভয় হয়নি, বরং মনে শান্তি পেয়েছিলাম। সেই ঘটনার মাস 4 পর পুজোর ছুটি পেয়ে বাড়ি ফিরছি। মনের মধ্যে উদ্যম আনন্দ। চিঠি লিখে মাকে জানিয়েছি যে বাড়ি ফিরছি। সেই সব অদ্ভুত গল্প মাকে বাবাকে শোনানোর জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে। তখন বীরভূম স্টেশনে ট্রেন ধরবো বলে বসে আছি। আমি এমন সময় আমার পিঠে একটা চাপড় খেলাম। দেখি আমার ছোটবেলার বন্ধু মাধব। দেখে খুব খুশি হলাম। বললাম, কি ব্যাপার মাধব, এতদিন পর কোথায়? এখানে কি করছিস? আমি তো এখানে পিসির বাড়ি এসেছিলাম। তুই কি করছিস এখানে? মাধবকে আমার উলপাহাড়ির চাকরির কথা জানালাম। মাধব তা শুনে খুব খুশি হলো, কিন্তু মাধব আমায় এমন একটা কথা বলল যা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আচ্ছা, মাস 6-7 আগের কথা হবে। একদিন দেখলাম তুই বর্ধমান স্টেশনে বসে আছিস, বসে একা একাই কার সঙ্গে বকবক করছিস। কি ব্যাপার বলতো? একা একা? কি বলছিস? আমি তো আমার মামার সাথে কথা বলছিলাম। তা তোর মামাকে কি দেখা যায় না নাকি? হ্যাঁ ভাই, আমার চোখটা না এখন অতটা খারাপ হয়নি। দিব্যি দেখলাম একা বসে আছিস, বসে বসে বকবক করছিস পাগলের মতো। তারপরে পার্স বের করে কি একটা করলি। আমি তো আসতেই যাচ্ছিলাম তোর দিকে,
হঠাৎ ট্রেনটা চলে এলো, তুই চলে গেলি। কি ব্যাপার, মাথাটা ঠিক আছে তো তোর? হ্যাঁ, কি জবাব দেব বুঝলাম না, সব কেমন গুলিয়ে যেতে লাগলো। মাধব অনেকক্ষণ ধরে কথা বলে যেতে লাগলো, কিন্তু আমার কানে যেন কিছুই ঢুকছিল না। মাধবের ট্রেন চলে এলো, সে চলে গেল। আমি কাঁপা কাঁপা হাতে আমার মানি ব্যাগটা বের করলাম। খুচরো পয়সা রাখার পকেটটা খুলে স্তম্ভিত হয়ে গেলাম। সেখানে সেই মামার দেয়া মুদ্রাটা নেই। নমস্কার, রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন হারান্দার চায়ের আসরের সিরিজের থেকে দ্বিতীয় গল্প। হারান্দার চায়ের আসরের প্রথম গল্প ইতিমধ্যেই চ্যানেলে 1 লক্ষ ভিউজ পার করে গেছে, শুধুমাত্র আপনাদেরই ভালোবাসায়। তাই আপনাদের জন্য আজকে ছিল এই বিশেষ উপহার। গল্পের লেখক আমি সন্তু। আজকে গল্প পাঠে এবং ধীরেন্দার চরিত্রে আমাদের সঙ্গে ছিল রাজপ্রতাপ বসু। অন্যান্য চরিত্রে আমি সন্তু, প্রিয়ম, শুভম, সায়নদীপ এবং সৌরঞ্জন। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে সেগুলি জানাতে কিন্তু ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন। আপনারা যদি চান আপনাদের জন্য আমরা এমনই ভালো ভালো গল্প উপহার দিতে থাকি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আপনারা আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন, বা হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বার, বা আর্থিক সাহায্য পাঠাতে পারেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। তবে ফিরবো আরও একটি নতুন গল্পের সাথে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।